বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয় এবং অভিভাবকবৃন্দ এবং সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি। এই সমস্ত রাসায়নিক পদার্থের মধ্যে রান্নার কাজে ব্যবহৃত হয় এমন একটি রাসায়নিক পদার্থ হলো এলপি গ্যাস। এই এলপি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আমি মিথেনের সংকেত বোর্ডে লিখছি CH4। এছাড়াও বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত দ্রব্য তৈরি করতে আমরা ব্যবহার করে থাকি এমন একটি যৌগ হলো বেনজিন। বেনজিনকে আমরা আণবিক সংকেত যদি লিখি তাহলে হবে C6H6। এর দুটি যৌগ থেকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে যৌগ দুটি বিশেষ দুটি মৌল নিয়ে তৈরি করা হয়েছে। যেমন মিথেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি মৌল এখানে রয়েছে, কার্বন এবং হাইড্রোজেন। এবং বেনজিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটি মৌল রয়েছে, কার্বন এবং হাইড্রোজেন। অন্যভাবে আমরা একটু উল্টো করে বলতে পারি হাইড্রোজেন এবং কার্বন। তো রসায়নের ভাষায় এই হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে যৌগ গঠিত হয়, সেই যৌগগুলো কোন ধরনের যৌগ হতে পারে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। হ্যাঁ, তোমাদের ধারণা একেবারেই সঠিক। হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। সুতরাং আজকের আমাদের পাঠের বিষয় হলো হাইড্রোকার্বন। আমি বোর্ডে লিখছি হাইড্রোকার্বন। আজকের এই ক্লাস থেকে তোমরা যে জিনিসটি শিখতে পারবে সেটি হলো হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বন কত প্রকার এবং বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য। এছাড়াও তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনকে শনাক্ত করতে পারবে। এবার আসা যাক আমাদের প্রথম যে শিখনফল, যে হাইড্রোকার্বন কি। এতক্ষণে আমরা বুঝতেই পেরেছি যে হাইড্রোকার্বন কি, অর্থাৎ আমাদের যে আবহ সৃষ্টি করেছিলাম এবং পাঠ ঘোষণা হয়েছে, পাঠ ঘোষণার মাঝখানেই আমরা বুঝতে পেরেছি যে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগই হলো হাইড্রোকার্বন। সুতরাং কার্বন নিয়ে আমাদের আর বিস্তারিত কোনো আলোচনার প্রয়োজন নেই। এবার এসো আমরা হাইড্রোকার্বন কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এর আগে বোর্ডে দেখেছো যে আমরা দুটি যৌগ নিয়ে আলোচনা করেছি। একটি হলো CH4, অন্যটি হলো C6H6। এই যে দুটি যৌগ রয়েছে এখানে, একটি হলো মিথেন এবং অপরটি হলো বেনজিন। এই দুটি যৌগের যদিও একই মৌল দ্বারা গঠিত, কিন্তু তাদের গঠনিক এবং রাসায়নিক ধর্মের কিছুটা পার্থক্য রয়েছে। এই পার্থক্য যেমন আমরা বলতে পারি যে যদি আমরা মিথেনের গাঠনিক সংকেত লিখি তাহলে মোটামুটি এরকম হবে, অর্থাৎ মাঝখানে কার্বন এবং চারদিকে চারটা হাইড্রোজেন। অন্যদিকে বেনজিনের গাঠনিক সংকেত যদি আমরা তৈরি করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে একটা রিং রয়েছে, বেনজিনের একটা রিং রয়েছে। তো এখানে একটা বেনজিন বলয় রয়েছে, এখানে কোনো বেনজিন বলয় নেই। এছাড়াও এরকম অনেকগুলো মৌল রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের যৌগ, এক ধরনের হাইড্রোকার্বন যার মধ্যে বেনজিন রিং বা বেনজিন বলয় রয়েছে এবং এগুলো সুগন্ধিযুক্ত, এদের মধ্যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং এগুলোকে আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর যেহেতু এই যৌগগুলো এখানে দুটি মৌল রয়েছে, হাইড্রোজেন এবং কার্বন, কিন্তু এখানে কোনো রিং নেই, সুতরাং এটাকে আমরা বলতে পারি
যে রসায়নের ভাষায় এটাকে আমরা বলতে পারি যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। সুতরাং আজকে আলোচনায় আমরা দুই ধরনের হাইড্রোকার্বন সম্পর্কে পরিচিতি লাভ করলাম। আমি বোর্ডে লিখছি যে হাইড্রোকার্বন মূলত দুই ধরনের। এটা নবম এবং দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী। একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক কথাটি অ্যারোমা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সুগন্ধিযুক্ত। আসলে যে সমস্ত হাইড্রোকার্বন সুগন্ধিযুক্ত তাদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটি হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবার আলোচনায় আসা যাক। প্রথমে আমরা আলোচনা করব এলিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে। এলিফ্যাটিক হাইড্রোকার্বন গুলোতে আমরা যে জিনিসটি দেখব, এখানে কোনো বেনজিন বলয় বা বেনজিন রিং নেই। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দু ধরনের হতে পারে, যে একটি হলো মুক্ত শিকল আর একটি হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল বলতে যে যদি যৌগের প্রান্তগুলো, যেমন আমি একটা এখানে লিখছি CH3 CH2 CH3, তাহলে এটা হলো মূলত প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন। প্রোপেনের এটা গাঠনিক সংকেত বলতে পারি আমরা, তো প্রোপেন। আবার অন্যদিকে প্রোপেনের আরেকটি আমরা পাবো এইভাবে, ঠিক এখানে আমরা দিব CH2 CH2 CH2, মূলত এটা মিথিলিন মূলক বলা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটাও কিন্তু আসলে এখানেও তিনটি কার্বন রয়েছে। এইটা আর এটার মধ্যে পার্থক্য হলো যে প্রথমটির ক্ষেত্রে যে প্রান্তীয় কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত নয়, কিন্তু দ্বিতীয়টিতে প্রান্তীয় কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত রয়েছে। এই কারণে এটা যেহেতু প্রান্তীয় কার্বনগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন, এদের সাথে কোনো সংযুক্ততা নেই, বদ্ধ নয় এরা, এই জন্য এটাকে বলে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যেহেতু এখানে প্রান্তীয় কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত রয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সুতরাং আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনে এসে দেখলাম যে এলিফ্যাটিক হাইড্রোকার্বনও আবার এটার গাঠনিক দিক থেকে, বিশেষ করে প্রান্তীয় কার্বনের সংযুক্ততার উপর নির্ভর করে এটা দুই ধরনের। একটা হলো যে মুক্ত শিকল, আরেকটি হলো বদ্ধ শিকল। তাহলে আমি এটাও এখানে লিখছি ছোট করে বোর্ডে যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন হলো দুই প্রকার। আমি ছোট করে লিখলাম এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। একটি হলো মুক্ত শিকল, অপরটি হলো বদ্ধ শিকল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটি হলো মুক্ত শিকল আর একটি হলো বদ্ধ শিকল। তো মুক্ত শিকল হাইড্রোকার্বনে একটু আগে আমরা উদাহরণ আলোচনা করেছি যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে যে প্রান্তীয় কার্বনগুলো রয়েছে, প্রান্তীয় কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত নয়, মুক্তভাবে থাকে। যেমন একটু আগে আমরা প্রোপেনের আলোচনা করলাম, এবার আমরা বিউটেন নিয়ে আলোচনা করি। C3 CH2 মিথিলিন মূলক, এটা CH2 CH3 CH3। তাহলে এটা বিউটেন, এটা হলো একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। কিন্তু অন্যদিকে এই বিউটেনের আমরা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন এইভাবে লিখতে পারি, অর্থাৎ চারদিকে চারটা আমি C দিলাম, কার্বন দিলাম, এরপরে এটাকে রিংগুলো, একটা রিং তৈরি হয়ে গেল এখানে
CH2 H2C H2C CH2। এটাও কিন্তু একটা বিউটেন, এখানে কিন্তু রিং রয়েছে এবং এটা হলো বদ্ধ শিকল আর এটা হলো মুক্ত শিকল। এ নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব যে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আজকে শুধু আমি প্রাথমিক ধারণাটা দিচ্ছি তোমাদেরকে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন এগুলো হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এছাড়াও এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা আরো দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত আর অসম্পৃক্ত বুঝতে গেলে আমাদেরকে যেভাবে বুঝতে হবে, যে কোনটি সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন বুঝতে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, যদি কার্বন শিকলে বা কার্বন রিং এর মধ্যে, হাইড্রোকার্বনের রিং এর মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, রিং এর মধ্যে ত্রিবন্ধন থাকা সম্ভব নয়, কিন্তু মুক্ত শিকল যে হাইড্রোকার্বন গুলো রয়েছে এগুলোতে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি এরকম কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, শুধু সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ধন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এ পর্যন্ত যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন গুলো আমরা আলোচনা করেছি এগুলো মূলত ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন আমরা প্রোপেনের আলোচনা করলাম, CH3 CH2 CH2 আর একটা CH2 দিলাম, তাহলে এটা নতুন আরেকটি যৌগ হবে। অর্থাৎ এখানে 5টি কার্বন রয়েছে, আমরা এটাকে প্যান্টেন বলতে পারি। দেখা যাচ্ছে এখানে কোনো দ্বিবন্ধন নেই, আরো আমি বিষয়টা খোলাসা করছি যে দ্বিবন্ধন নেই কেন। তাহলে আমরা 5টা কার্বনকে এভাবে লিখি, লিখলাম। এরপরে যেহেতু কার্বনের 4টি যোজনী এখানে প্রদর্শন করে, তাহলে আমি তার যোজ্যতাগুলো পূর্ণ করলাম এইভাবে, এবং এই ফাঁকা হাতগুলো দিয়ে আমি একটি করে হাইড্রোজেন বসিয়ে দিলাম। তাহলে এটা হলো মূলত পেন্টেন এর গাঠনিক সঙ্গে স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কার্বনের সাথে কোনো কার্বনের দ্বিবন্ধন নেই বা ত্রিবন্ধন নেই। যেহেতু কার্বনের সাথে কার্বনের কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, এজন্যই এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। সাধারণত সকল অ্যালকেনকে আমরা বলে থাকি সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় আলোচনায়, সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমি বলেছিলাম এর আগেও যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ছোট থেকে একটা আলোচনা করি যে এখানে প্রথমে একটা দিলাম যে ডাবল বন্ড দিয়ে দিলাম, সি ডাবল বন্ড সি, এখানে দুপাশে আমি H2 দিয়ে দিলাম। এটা হলো একটা হাইড্রোকার্বন এবং এটাও মুক্ত শিকল, যেহেতু এখানে কার্বন গুলো, প্রান্তীয় কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত সম্ভব নয়, এখানে দুটোতে সাধারণত রিং হয় না। তো এটাকে যদি আমরা আরেকটু, এটা হলো মোটামুটি তার মলিকুলার ফর্মুলা, আর এটাকে যদি আমরা স্ট্রাকচারাল ফর্মুলা আণবিক সংকেতে আমরা এটাকে ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে মোটামুটি এরকম। হায়ার লেভেলে যখন যাবে তখন এখানে এটা একটু বক্র হতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। তাহলে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এছাড়াও বড় কিছু পাওয়া যাবে, যেমন আমরা এটা নিয়ে আলোচনা করলাম, এটা মূলত হলো ইথিন। আমরা এখানে যে ত্রিবন্ধন দেই, ত্রিবন্ধন দিলে আমরা দুপাশে দুটো হাইড্রোজেন দিতে পারবো, এটা হয়ে যাবে ইথাইন। অর্থাৎ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে, এটা হচ্ছে একটা অ্যালকাইন, এটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো
এগুলো নিয়ে আমরা এক্সপ্লেইন করব, কিন্তু আজকের আলোচনার বিষয় ছিল শুধু প্রাথমিক ধারণা আমরা দেব। তাহলে এতক্ষণ আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে নিয়ে আলোচনা করলাম, এবং এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম বা অনুধাবন করতে পারলাম সেটা হলো প্রথমত যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে একটা হলো মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অন্যটি বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আবার সম্পৃক্ততার উপর ভিত্তি করে যদি আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে যে হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটি হলো অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের আলোচনায় আমাদের একটি আলোচনা এখনো বাকি রয়েছে, সেটা হলো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা কিছু আলোচনা করছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা মূলত আমি এর আগেও বলেছি যে সমস্ত হাইড্রোকার্বনে সুগন্ধিযুক্ত সমতলীয়, এই কথাটা আমি বলিনি এখনো। এছাড়াও বেঞ্জিন বলয় রয়েছে। সাধারণত তোমাদের 9-10 এর ক্লাসে এতটুকুই বোঝানো হয় যে বেঞ্জিন বলয় যদি থাকে বা অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলতে পারি, কিন্তু আসলে এই আলোচনাটাই পরিপূর্ণ নয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো, আমি আগে লিখে নিচ্ছি আমাদের প্রসঙ্গটা, এটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তো এখানে যে বৈশিষ্ট্য মোটামুটি আমরা কয়েকটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য দেখব যে প্রথম বৈশিষ্ট্য হলো যে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হবে সমতলীয় এবং চাকরি। এটা হলো প্রথম বৈশিষ্ট্য, অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমতলীয় হবে, সমতলীয় ও চাকরি, এই দুইটা বৈশিষ্ট্য। দ্বিতীয় হলো যে এই সমতলীয় চাকরি যৌগের ভিতরে পাই বন্ধন থাকতে হবে, অর্থাৎ দ্বিবন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন থাকলে একটি হয় তোমার সিগমা বন্ধন আর একটি হয় পাই বন্ধন। পাই বন্ধন থাকতে হবে, পাই বন্ধন বিশিষ্ট। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো এখানে হাকেল সংখ্যক, অর্থাৎ হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনের উপস্থিতি থাকতে হবে। অর্থাৎ দ্বিবন্ধন বা পাই বন্ধন থাকলেই শুধু চলবে না, 4n+2 সংখ্যক যখন পাই ইলেকট্রন এখানে থাকবে, পাই ইলেকট্রন থাকবে, এই 3টি বৈশিষ্ট্য থাকলে তখন আমরা এটাকে বলতে পারি যে এটা হলো একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই একটু আরেকবার এটাকে ফলো করো, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যগুলো হলো, প্রধান বৈশিষ্ট্য হলো মূলত 3টি, যেটা আরো অনেক বড় করে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে আলোচনা করছি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো হবে সমতলীয় এবং চাকরি। দ্বিতীয় হলো যে এই সমতলীয় চাকরি যৌগগুলোর মধ্যে পাই বন্ধন থাকবে, আর শুধুমাত্র পাই বন্ধন থাকলেই চলবে না, এই পাই বন্ধনে পাই ইলেকট্রনের সংখ্যা হবে 4n+2। এখন এই n এর মান হতে পারে n = 0 অথবা 1 অথবা 2, 3 ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জানলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে এর সংজ্ঞাটা আসলে অনেক বড় হয়ে যাবে, তো এতটুকু আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে যাদের মধ্যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য রয়েছে তারাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু আরো যাদের বিস্তারিত জানার আগ্রহ রয়েছে তাদের জন্য আমি এটা নিয়ে আসলাম যে এটাই মূলত সঠিক, যে আসলে যে সমস্ত হাইড্রোকার্বন সমতলীয় চাকরিক এবং যাদের মধ্যে পাই বন্ধন রয়েছে এবং 4n+2 অর্থাৎ হাকেল নিয়ম, বিজ্ঞানী হাকেল এই সূত্রটি উদ্ভাবন করেছেন যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। যেমন বেঞ্জিনের ক্ষেত্রে যদি n এর মান 0 হয়, n এর মান যদি 1 হয় এখানে, তাহলে 4 × 1+2 অর্থাৎ 6, অর্থাৎ 6টি পাই ইলেকট্রন বেঞ্জিনের মধ্যে রয়েছে, এই জন্য আমরা বেঞ্জিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলি। এছাড়াও 6টি কার্বন ছাড়াও 5 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন রয়েছে, যা এটা হলো অনেক উপরের আলোচনা। আর যে সমস্ত হাইড্রোকার্বন সমতলীয় ও চাকরিক এবং পাই বন্ধন যাদের মধ্যে বিদ্যমান, দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে, সে সমস্ত যৌগকে আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেহেতু এটি একটি ভিডিও এবং এটাকে বারবার রিপ্লাই করার
সুযোগ রয়েছে, এই জন্য আমি বিস্তারিত আলোচনা টেনে যাচ্ছি। আর এখানে কোনো দলীয় কাজ দেওয়ার সুযোগ নেই, কারণ আমার সময় করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এই জন্য একক কাজের মাধ্যমে আমি তোমাদেরকে একটু যাচাই করবো। তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটি দিতে পারো, আমি সেখান থেকে যাচাই করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার কয়েকটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা একটু আলোচনা করছি। যেমন এখানে প্রথম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা, আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন বললেই যেই যৌগটা আমাদের স্মরণে চলে আসে সেটা হলো বেনজিন। বেনজিন হলো একটি সমতলীয় চাক্রিক যৌগ, যাতে পাই বন্ধন রয়েছে এবং পাই ইলেকট্রন রয়েছে। এবং একটু আগে যে বৈশিষ্ট্য দেখলাম যে এখানে আমাদের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো এখানে n এর মান যদি আমরা 1 ধরি, তাহলে আমরা দেখতে পাবো 4 × 1 + 2 = 6। হ্যাঁ, বেনজিনে কিন্তু আসলে 6টি পাই ইলেকট্রন রয়েছে, যেহেতু এই যে মাঝখানে আমরা বৃত্তাকার যেটা দিয়েছিলাম, কারণ এখানে যেহেতু পাই বন্ধনগুলো এক জায়গায় স্থির থাকে না, ঘুরে বেড়ায়। তো এখানে একটি হাইড্রোজেন রয়েছে আর এখানে একটি মুক্ত ইলেকট্রন বা পাই ইলেকট্রন রয়েছে প্রতিটিতে। আমরা এখানে এইভাবে দেখতে পাবো যে পাই ইলেকট্রনগুলো সমস্ত বেনজিন বলয়ের মধ্যে এগুলো কি করে ঘুরে বেড়ায়, ডিকোলাইজড, এটাকে বলা হয় ডিকোলাইজড হয়। তো এখানে হলো বেনজিন, এটাকে আমরা বেনজিন বলি। যখন এই বেনজিনের সাথে আমরা আরো একটি বেনজিন বলয়, এখানে আমি লিখে দিলাম ছোট করে বেনজিন। এছাড়াও বেনজিনের যে দ্বিতীয় যৌগটা, অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে দ্বিতীয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আমরা এটাকে লিখতে পারি এইভাবে। অর্থাৎ এখানে দুটি বেনজিন বলয় নিয়ে গঠিত হয়েছে, এটার নাম হলো ন্যাপথালিন। ন্যাপথালিনকে সিলেটের ভাষায় কর্পূর বলা হয়, যদিও কর্পূর আলাদা পদার্থ, কিন্তু এই যে কর্পূর বলা হয় এটাকে কিন্তু আসলে এটা মূলত হচ্ছে ন্যাপথালিন। এখানে দুটি বেনজিন বলয় রয়েছে, বেনজিন রিং। এক্ষেত্রেও কিন্তু আসলে পাই ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি, এখানে n এর মান হবে 2, তাহলে 4 × 2 + 2, তাহলে এখানে দেখা যাচ্ছে 4 × 8 = 10। এখানে 10টি পাই ইলেকট্রন রয়েছে, এটাকে ন্যাপথালিন বলা হয়। এখন এখানে যদি আমরা আরেকটি বেনজিন বলয়, বেনজিন রিং লাগিয়ে দিই, এটাকে সরলরৈখিক ভাবে আমি দিলাম, কারণ এটাকে যদি একটু আমি কোনাকুনি বা অন্যভাবে লাগিয়ে দিই তখন নামটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি অ্যানথ্রাসিন। এটা হলো 3 নম্বর অ্যানথ্রাসিন। এই 3 ধরনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন এভাবে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। শুধুমাত্র এই 3টে আলোচনা করলাম। তবে তোমাদের বইয়ে আরেকটি বিষয়, অর্থাৎ পরীক্ষায় বারবার একটা জিনিস আসে, সেটা হলো যে ফেনল একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবারও এসেছিল পরীক্ষায় যে ফেনলের আসলে আমরা লিখি এই আণবিক সংকেত হলো C6H5OH। এটা হলো ফেনলের আণবিক সংকেত। যে এখানে বলা হচ্ছে যে ফেনল একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো কেন, প্রশ্নটা এমন হতে পারে যে ফেনল অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? তাহলে আমরা যদি ফেনলের যে স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত আমরা লিখি, তাহলে এখানে একটা বেনজিন বলয় হবে, এই বেনজিন রিং, এবং সেই সাথে আমরা এখানে OH মূলকটাকে যদি আমরা হাইড্রোক্সিল মূলক এখানে আমরা স্থাপন করি, তাহলে এটা হলো ফেনলের গঠন। দেখতে পাচ্ছি যে ফেনলের মধ্যে একটি অ্যারোমেটিক রিং রয়েছে, বেনজিন বলয় রয়েছে, এই জন্য ফেনল হলো একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার একবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। এবার তোমাদেরকে আমি কিছু একক কাজ দিচ্ছি, তোমরা এককভাবে এই কাজটি করবে এবং উত্তরগুলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে।
আমি প্রথমে এখানে একটি মৌল লিখব, যৌগ লিখব। যৌগটা হচ্ছে যে C7H16। C7H16 এটা কোন ধরনের হাইড্রোকার্বন? C7H16 কোন ধরনের হাইড্রোকার্বন? তুমি অনেক চিন্তা ভাবনা করে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। এবং আমি আরো একটি এখানে হাইড্রোকার্বন লিখছি, C10H8। C10H8 এটিও কোন ধরনের হাইড্রোকার্বন? তো এই হাইড্রোকার্বনগুলোর নাম কি বা কোন ধরনের হাইড্রোকার্বন, এটা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের ঘরে নিরাপদে থাকো। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। এবং আমার ক্লাসের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।